নদী বিধৌত ভারত সীমান্তবর্তী অঞ্চল ছাতক। গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে স্টেশন ছাতক বাজার। স্টেশনের পাশেই কারখানায় তৈরি হয় রেল লাইনের স্লিপার। 1947 সালে দেশভাগের পূর্বে রেল লাইন নির্মাণ হলেও 1954 সাল থেকে রেল চলাচল শুরু হয় সিলেট থেকে পশ্চিম উত্তর দিকের অঞ্চল ছাতক বাজার পর্যন্ত। 2022 সালের ভয়াবহ বন্যায় ছাতক বাজার থেকে সিলেট পর্যন্ত রেল লাইনের মধ্যে 12 কিলোমিটার রেলপথ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, ফলে বন্ধ হয়ে যায় রেল চলাচল। হয়তো অদূর ভবিষ্যতে চালু হবে এই রেলপথ। এই হচ্ছে লালবাজার এলাকা। যাচ্ছি ছাতক বাজার। ছাতক বাজারে যেহেতু ট্রেন যায় না, যেতে হবে সিএনজিতে। এখন এই সিএনজির যে পয়েন্টটা আছে এটা হচ্ছে ওট বাজার বলে, আপনারা চিনবেন। এই জায়গাতে আসলে এখান থেকে আপনারা সিএনজি পেয়ে যাবেন ভাড়া 120 টাকা। এই যে আমার সিএনজি রেডি। হ্যাঁ হ্যাঁ উঠেন। এবার ইঞ্জিন গরম হচ্ছে। আমরা আমাদের সিএনজি এবার ছাড়বে। এই যে সিলেটের বাটা, এখানে মানুষজন সম্ভবত ভেঙে ফেলছে সাইনবোর্ড। হ্যাঁ, ভিতরে কাজ চলতেছে। এটা হচ্ছে এই মোড়ে যে বাটার আসল শোরুম, এইটাতে ভাঙচুর মনে সবচেয়ে বেশি, কারণ মাল ছিল বেশি। সিলেট জেলা এবং স্বাগতম সুনামগঞ্জ। এখান থেকে সুনামগঞ্জের সীমানা শুরু হলো। যে এখানে দেখা গেল বটের খাল সেতু, মানে বটের খাল রেল সেতু। এই রেল সেতু দিয়ে কিন্তু রেল চলতো, আশা করি ভবিষ্যতেও চলবে। এই যে মোড়ের থেকে এই সোজা রাস্তা চলে গেল সুনামগঞ্জ, আর আমরা চলে আসলাম এই যে ডান দিকে, এটা হলো ছাতকের রাস্তা। এই যে এখানে সিএনজি স্ট্যান্ড দেখা যাচ্ছে এবং রাস্তার পাশেই এখান থেকে কিন্তু রেল লাইন চলে গেছে। পুরা আছে না? আচ্ছা, এই যে আমি আপনাদের দেখানোর জন্য চলে আসলাম আমার গাড়ি বা সিএনজি থামিয়ে। এই যে এই হচ্ছে রেল লাইন, এদিকে হচ্ছে সিলেট আর এদিকে হচ্ছে ছাতক বাজার। এই যে রেল লাইন, এখান দিয়ে রেল চলতো এবং রেল আশা করা যায় অদূর ভবিষ্যতে চলবে। রেল চললে রেলগাড়িতে যাব ছাতক। আজকে রেলগাড়ি ছাড়াই সিএনজি গাড়ি দিয়েই ঘুরে আসি, কেমন হয় সেই ছাতক। এই যে লাইন চলে গেছে, এদিক দিয়ে চমৎকার পরিবেশ। এই রাস্তায় রেল যাত্রা কিন্তু অনেক আনন্দদায়ক হবে, কারণ আশেপাশের যে প্রাকৃতিক দৃশ্য একদম সবুজ, এই সবুজের মাঝে যাত্রা হবে যখন এখান দিয়ে রেল চলবে। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি কিছু খবরেও দেখেছিলাম যে এখানে লাইন বেশ কিছু জায়গায় সরে গেছে। যে এখানে দেখেন যে রেলের কাজ করতে হলে কিন্তু আসলে মাটি শক্ত করারও কাজ হয়, অনেক রকম কাজ থাকে, কিন্তু এইসব জায়গায় মানে ইয়েতে উঠে যাওয়ার কারণে বন্যা বা এরকম বিভিন্ন পানি প্রাকৃতিক দুর্যোগের কারণে একটা বন্যা হয়েছিল 2021 বা 22 এরকম সময়। তারপর কিন্তু এই জায়গার অনেক বড় একটি সমস্যা হয় এবং এই যে এখন রেল লাইনও কিন্তু তুলে ফেলা হয়েছে। এই যে এখানে বেশ কিছু অংশে একেবারে রেল লাইনই নাই। এই জায়গাটা উঁচু করা, এটা বোঝা যাচ্ছে। এই জায়গাটা উঁচু করা, এই যে এখানে ব্যালাস্ট আছে। ব্যালাস্ট মানে হলো পাথর। এই যে ব্যালাস্ট আছে,
কিন্তু রেল লাইন নাই। চিন্তা করে দেখেন, সেই 1954 সালে চালু হওয়া জিনিস, এটা রক্ষণাবেক্ষণ করলে হয়তো থাকতো, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে এটা ধ্বংস হয়ে গেছে। এই যে এখানে রেল লাইন সংস্কারের কাজ হচ্ছে। কিন্তু এখন আর পেপার মিল নাই। এই পেপার মিল এখন কি যেন নিটল টাটা বা এমন কিছু হয়ে গেছে। এই যে নিটল নীল ইন্ডাস্ট্রিয়াল পার্ক। ছাতকে এসে নেমে গেলাম। ছাতক নেমে এখন এখান থেকে এই যে ব্যাটারির গাড়িতে করে যাচ্ছে স্টেশন। স্টেশনে কি কি অবশিষ্ট আছে। এই যে এটা এই উপরের এটা সম্ভবত রোপওয়ে বা এই ধরনের কিছু হবে। এখান থেকে পাথর আসতো ইন্ডিয়া থেকে। এইখানে এসে দেখলাম সেই রোপওয়ে, বিখ্যাত রোপওয়ে। আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যে এই যে ভারতের থেকেও কিন্তু পাথর আসতো যে রোপওয়ে দিয়ে। ভোলাগঞ্জে ওই যে পাথর কোয়ারির ওখানে গেলেও যেটা দেখা যায়, তো সেই রোপওয়ের অংশই এদিক দিয়ে কিন্তু চলে গেছে। এটা দেখে কিন্তু ভালো লাগছে। এবং এই রোপওয়ে কিন্তু রেলওয়ের একটা অঙ্গ প্রতিষ্ঠান বা রেলওয়েরই জিনিস, এটা কিন্তু অন্য কোনো প্রতিষ্ঠানের না। তো সেই রোপওয়ের এখানে একটা অফিস দেখা যাচ্ছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী বিদ্যুতের কার্যালয়। আর রেলের ঘর তো দেখলে বোঝাই যায় যে কোনটা রেলের ঘর। আর ওই সামনে হচ্ছে বড়, ওইটা দেখে মনে হচ্ছে গুদাম। পাথর আসার পর বা পাথর হয়তো এখানেও প্রয়োজনে ব্যবহার হবে বা বিভিন্ন কারণে এখানে যে গুদাম রাখা হয়েছে। এই যে এখানে দেখা যাচ্ছে রোপ। রোপ মানে কি? লোহার দড়ি। আর এখানে এই যে বিআর অর্থাৎ বাংলাদেশ রেলওয়ে নাম্বার দেওয়া আছে 29 মনে হচ্ছে। রেলওয়ের একটা ঘর। এই ছাতকে আসার পরে এখানে রেলওয়েরই একটা মসজিদ আছে, রেলওয়ে জামে মসজিদ। এখানে সালাত আদায় করা যায়। এই যে রেলের মসজিদ, তার প্রমাণ এই পুকুর। এই পুকুরেও দেখা যাচ্ছে রেল লাইন। রেলের যা কিছু আপনি দেখবেন রেলের একটা চিহ্ন থাকবেই। পুকুরের মধ্যেও এই রেল লাইনগুলো দিয়ে সাথে কিছু পাটাতন দিয়ে পাড়কে সংরক্ষণ করা হয়েছে, যাতে পাড় এদিক থেকে ভেঙে না পড়ে। যেহেতু রেলের মসজিদ, রেলের পুকুর, তাই সংরক্ষণটাও রেল পদ্ধতিতেই হবে। এই হচ্ছে সেই রেলওয়ে মসজিদ। এই ভোলাগঞ্জের যে বিখ্যাত পাথর কোয়ারি, সেই পাথর কোয়ারির নিচ দিয়ে এখন হাঁটছি। এই পাথর কোয়ারি না, আসলে রোপওয়ে। তো এই রোপওয়ে থেকেই এদিকে আমার পিছনে হচ্ছে এদিকে ভারত। ভারত থেকে কিন্তু এই রোপওয়ে দিয়ে কি আসতো? পাথর আসতো, মানে রেল ট্র্যাকের যে ব্যালাস্ট, সেই ব্যালাস্ট আসতো। তো 2018 পর্যন্ত এসেছে, যেটা আমি শুনেছি। তারপরে আর আসেনি, তারপরে বন্ধ হয়ে গেছে। তবে এখানে রেলের যত কার্যক্রম ছিল সবই বন্ধ, কিন্তু বন্ধ হলেও রেল ট্র্যাক আছে, কিছু মালগাড়ি আছে। এই যে ঘুরতে ভালোই লাগে। তো সেই ব্রিটিশ আমলের সব স্থাপনা দেখতে আমি আর অপূর্ব ভাই চলে এসেছি। এখন এই যে মালগাড়িতে বসে আছি। মালগাড়িতে কোনো মাল নাই, মালগাড়িতে মাল বলতে আমরাই আছি। ও মাল আবার হচ্ছে কুমিল্লায় যারা ওই যে কুস্তি করে তাদেরকে কিন্তু মাল বলা হয়। যেমন বলি বলা হয় চট্টগ্রামের জব্বরে বলি খেলা, তো বলি বলা হয়। বলি মানে হচ্ছে যারা এই যে কুস্তিগির, এরা বলি। আর কুমিল্লার ভাষায় হচ্ছে মাল। দাঙ্গাল। এখানে দেখা যাচ্ছে এই যে এদিকে পাথরগুলা যখন আসতো ওই কন্টেইনারে করে, আসার পর এই যে এদিক দিয়ে নামতো, এদিক দিয়ে নিচে নেমে তারপর এখানে সংরক্ষণ করা হতো, অথবা পাথরকে ভাঙা হতো। আমি যেখানে বসে আছি এরকম গাড়িতে করে পরিবহন করে যেখানে নিয়ে যাওয়ার দরকার সেখানে নিয়ে যাওয়া হতো। এই ছাতকের কিন্তু গুরুত্ব আরও একটা আছে, সেটা হচ্ছে স্লিপার ফ্যাক্টরি। স্লিপার ফ্যাক্টরি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে
এটা এখানে স্লিপার তৈরি হতো। এই স্লিপার ফ্যাক্টরি কিন্তু ব্রিটিশরাই নির্মাণ করে, মানে সে আজকের কথা না, সে ব্রিটিশরাই নির্মাণ করেছিল। তারপরে তারা স্লিপার পরিবহন করতো, কিন্তু যাত্রী পরিবহন হতো না। এই ছাতকে যাত্রী পরিবহন শুরু হয়, মানে চালু হয় ছাতকের এগুলো যাত্রী পরিবহনের জন্য 1954 সালে। মানে এটা তখন ব্রিটিশরা চলে গেছে, দেশভাগ হয়ে গেছে। তো আশা করা যাচ্ছে, যা শুনলাম স্থানীয়দের কাছে, এই বছর বা সামনের বছরের মধ্যে হয়তো কাজ হয়ে যেতে পারে। কাজ হয়ে গেলে হয়তো লোকাল ট্রেনের আসতে 1 ঘন্টাই লাগবে, কিন্তু তাতে সমস্যা কি? সারাদিন যদি লোকাল ট্রেন যাতায়াত করে মানুষের যাওয়া আসায় কোনো সমস্যা হবে না, আর খরচও কম হবে। এই যে আসলাম, কত সময় লাগে, বিরক্ত লাগে। যদিও রাস্তা সুন্দর, রাস্তাটা খুব ভালো, কিন্তু তারপরও রোডে অনেক রকম যানজট থাকে, যানজটের জন্য বিলম্ব হয়, আর খরচ তো আছে। কিন্তু রেলে আসলে হয়তো কত ভাড়া হবে, 10 টাকা হয়তো ভাড়া হবে, 10-15 টাকা ভাড়া হতে পারে। এখানে আসতো সঙ্গেগুলো নিচে ফল ওই ভিতরে ফলাইতো, ওর ভিতর থেকে ওইগুলোর মাধ্যমে আসতো। আর ভারতের থেকে আসতো কোনটা? এইটাই ভারত থেকে ও ভোলাগঞ্জ তো এদিকে, ভারত সীমান্ত পড়ছে। হ্যাঁ, ভোলাগঞ্জে হচ্ছে ভারতের সীমান্ত, অর্থাৎ ভারতের সীমান্ত দিয়ে ভোলাগঞ্জে ঢুকতো, ভোলাগঞ্জ থেকে পরে এইখানে আসতো। এখানে এসে ইয়া হইতো, পরে এটা পাথর ভাঙতো নাকি ভাঙাই আসতো? ভাঙাই আসতো। তারপরে ওইখানে এখানে বড় একটা কাভার আছে, ভিতরে উপরে উঠলে দেখতে পারবেন। ওই কাভারের মাধ্যমে ওই যে সাইডের দিকে এসে পড়তো, আর মালগাড়িতে চলতো। আচ্ছা, ওই কাভারটা দেখা যাবে কোথায়? উপরে উঠলে? উপরে কেমনে উঠবো? এইখানে সিঁড়ি আছে, বর্তমানে এখন উঠতে দেবে না, কাজ চলতেছে। ও আচ্ছা আচ্ছা। আর এই যে কন্টেইনার বলতে এই যে ছোট ছোট, খুব বেশি বড় না, এগুলোর মধ্যে পাথর আসতো। তাহলে এটাই দড়ি দিয়ে, মানে এই যে রোপওয়ে তো বলে দড়ির কারণে। এখানে এই বিষয়টা মনে রাখবেন, যে এখানে যেমন এই যে পিলারের উপরে এই যে রোপওয়ে দেখা যাচ্ছে, এটা হচ্ছে অনেকটা স্টেশনের মতো। মনে করেন যে এটা একটা রেল স্টেশন, এই জন্য এখানে অনেক কিছু আছে এরকম পিলার দিয়ে, ব্রিজের মতো যেটা দেখা যাচ্ছে এরকম। কিন্তু পুরো রাস্তা কিন্তু এরকম না। ওই রোপওয়ে মানে বাকি রাস্তা কিন্তু রোপ মানে দড়ি, ওই যে লোহার দড়ি। আর এরকম আবার স্টেশন হচ্ছে সেই ভোলাগঞ্জ, অর্থাৎ স্টেশনে গেলে মানে যেখানে আদান প্রদান বা কোনো কিছু হিসাব নিকাশের প্রয়োজন হয় বা কোনো প্রয়োজন থাকে, তখন দেখা যায় যে এরকম স্টেশনের মতো করা থাকে, কারণ সেখানে পাথর নামানো বা ওঠানো বা পরীক্ষা করা, সেগুলো যাতে কাজ সম্পাদন করা যায়। আর তাছাড়া বাকি পথে শুধু এই রোপটাই গিয়েছে। রোপ মানে ওই লোহার দড়ি। এই হচ্ছে সেই তার, যে তারে করে আসতো। আর প্রকৃতপক্ষে এই যে স্টেশনের মতো যেটা, এগুলো হচ্ছে রাখার জন্য, তাই না? মানে এখানে ওই যে কন্টেইনারগুলোকে রেখে দেওয়ার জন্য। আর এদিক দিয়ে ট্রেন লাইনগুলো কি জন্য রাখছিল? আর লাইন তো আর এদিকে কোথাও যায় নাই না, লাইন এদিকে শেষ না। একটা বার ভেবে দেখেন, এখানে যখন কাজ চলতো কত মানুষ থাকতো, মানে সরগরম একটা এলাকা। এখন একদম মরে গেছে অবস্থা। এটা বললো রেলওয়ের এক্সচেঞ্জ অফিস। তো এখানে লেখা আছে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, বাংলাদেশ রেলওয়ে, ছাতক বাজার, সুনামগঞ্জ। এখানে এখনো তো অফিসাররা মনে হয় থাকে। এগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এগুলা রেলের বাড়ি, এবং সেই ব্রিটিশ আমলের বাড়ি। এই জায়গার পরিকল্পনা এবং কার্যক্রম শুরু করে দিয়ে যায় কিন্তু ব্রিটিশরাই। একটি মাত্র রেল লাইনের সংস্কার কাজ হবে, তাই কত আয়োজন, কত পরিমাণ ইট, বালু, পাথর, সিমেন্ট, রেলওয়ে স্লিপার, কত কি। এই স্টেশনেই মানে একটা স্টেশন করার জন্য একটা লাইনের কাজ হবে, তাই কত কিছু। এই সেই ছাতক বাজার। আর এই ছাতক বাজার স্টেশন দেখার জন্য এত দূর আসা। এখানেই চলতো রেল, কিন্তু এখন রেল চলে না। 2021 বা 22-এ একটা বন্যা হয়, বন্যার পর অনেক ক্ষতিগ্রস্ত হয় রেল লাইনগুলো। সে ক্ষতিগ্রস্ত হওয়ার পর আর চালু হয়নি। তবে এখন রেলের কাজ হচ্ছে, এবং এখানে দেখে যা মনে হচ্ছে এখানে পানি ভরার জন্য মনে হয় ব্যবস্থা থাকবে। ছাতকবাজার রেলওয়ে স্টেশন বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। এটি আখাউড়া কুলাউড়া ছাতক রেলপথের সর্বশেষ স্টেশন। ছাতক সেই ব্রিটিশ আমল থেকেই সিলেটের একটি বাণিজ্য কেন্দ্র। এই হচ্ছে চলে আসলাম ছাতক বাজার স্টেশনের প্ল্যাটফর্মেই আছি। তবে সামনে হচ্ছে টিকিট কাউন্টার ঘর।
এই হচ্ছে ছাতক বাজার স্টেশন, এর টিকিট কাউন্টার ঘর বা স্টেশন ঘর। এখানে লেখা আছে কিলোমিটার 409। কিলোমিটার বলতে আমার কাছে যতটুকু মনে হচ্ছে এখান থেকে চট্টগ্রামের দূরত্ব 409 কিলোমিটার। এটা আপনাদের কারো জানা থাকলে আমাকে কমেন্ট করে নিশ্চিত করতে পারেন। এরপরে এখানে ট্রেনেরও কিছু সময়সূচি দেয়া আছে, যদিও এই ট্রেনগুলো আগে চলতো, এখন তো লাইনই নাই, ট্রেন কি চলবে। তারপরে দেখা যাচ্ছে 341, তারপর 342, 43, 44, 45, 46, অর্থাৎ তিনটা 6টা ট্রেন যেত এবং আসতো। এই হচ্ছে এই ট্রেনের সময়সূচি। আর এই হচ্ছে মাস্টার সাহেবের ঘর, অর্থাৎ স্টেশন মাস্টারের কক্ষ। মূলত পূর্ব রেলওয়ে যেহেতু চট্টগ্রামে, অর্থাৎ পূর্ব রেলওয়ের, এটা তো পূর্ব রেলওয়ের অন্তর্গত, বাংলাদেশ রেলওয়ের। তো পূর্বের যে হেডকোয়ার্টার সেটা হচ্ছে চট্টগ্রাম, এবং চট্টগ্রামকে সেজন্য 0 পয়েন্ট ধরা হয়। 0 পয়েন্ট ধরে দূরত্ব মাপা হয়। যেমন আপনি যখন আখাউড়ার দিকে আসবেন বা যে কোনো দিকে যাবেন, আপনি কিন্তু দেখতে পাবেন যে বিভিন্ন রকম দূরত্ব লেখা আছে। মাইল পোস্ট কিছু দূর পরপরই দেওয়া থাকে, কিছু দূর বলতে কি 100 মিটার পরপরই কিন্তু মাইল পোস্ট দেওয়া থাকে। চট্টগ্রাম থেকে যখন আসবেন 1 কিলোমিটার, 2 কিলোমিটার বা 1 বাই, মানে একটা অবলিক চিহ্ন দেওয়া থাকে বা একটা ড্যাশ দেওয়া থাকে, টান দিয়ে তার নিচে লেখা হয়, ওইটা হচ্ছে পয়েন্ট মূলত। মানে যদি দূরত্ব হয় 10.5 কিলোমিটার, তাহলে 10/5 লেখা থাকবে। ছাতক বাজার স্টেশনের এই প্রান্তে চলে এসেছি। এটা সামনের দিকের প্রান্ত, আমরা পিছনের দিক থেকে শুরু করেছিলাম। এখানেও যে মাইল পোস্টটি ছিল সেটি কিন্তু এখনো আছে। ছাতক বাজারেই আজকে চলে এসেছি। আপনারাও আসবেন, আশা করি রেলে চড়েই আসবেন। যদি রেলের কাজ ঠিকঠাক মতো হয়, যখনই হবে, সম্পন্ন হলে আপনারা লোকাল ট্রেন ধরে আসবে। লোকাল ট্রেন কিন্তু আমার খুবই ভালো লাগে, আমি সবসময় বলি লোকাল ট্রেনের কোনো বিকল্প নাই স্বল্প দূরত্বে চলার জন্য। আন্তনগর ট্রেন বা নন স্টপ ট্রেন এসব হচ্ছে দূর পাল্লার জন্য। আর ঠিক স্টেশনের ওই পাশেই আছে স্লিপার ফ্যাক্টরি। স্লিপার ফ্যাক্টরিটাও রেলওয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ছাতক বাজার স্টেশন না থাকলে কি হবে, মানে স্টেশনে কার্যক্রম না থাকলে কি হবে, মসজিদ কিন্তু আছে এবং এখানে কিন্তু জামাত হয়, আমি যেটা দেখলাম। আজকের আমাদের কিন্তু এই ট্যুরিস্ট গাইড বলতে গেলে এই এলাকার জনাব শামীম, তিনি একাদশ শ্রেণীতে পড়েন, আর এদিকে দশম শ্রেণীর, মানে উনি পরীক্ষা দিচ্ছেন সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। তার নাম হচ্ছে নাহিদ। এখানে একটা সিসি ক্যামেরা আছে, এখান দিয়ে মানুষ গেলেই সাইরেন দেয়। এই যে পার হয়ে গেলাম, সাইরেন বন্ধ হয়ে গেল। তখন যেমন অপূর্ব ভাই যাচ্ছিল, ওনাকে দেখেই সিগন্যাল দিয়ে দিল। এবারও অপূর্ব ভাই আমার আগে আগে, ওনাকে দেখে কিন্তু সিগন্যাল দিয়ে দিয়েছে, ক্যাঁক ক্যাঁক ক্যাঁক। কি অপূর্ব ভাই, আপনার আসলে মানুষটা খুব একটা সুবিধার না। আপনার ক্যামেরাটা দেখে চিলেছে কি বললেন ভাই? ওই যে ক্যামেরাটা আমাকে দেখে চিলায় নাই। এই যে এখানে গোপ্রো আর ওখানে কি সিসি ক্যামেরা, দুইটা প্রেম করতে চাইছিল আমার। আসো আসো আসো, মানে ওই সিসি ক্যামেরা আমার ক্যামেরাকে ডাকছে, আসো আসো। হ্যাঁ, কংক্রিট স্লিপার প্ল্যান্ট, এই হচ্ছে সেই স্লিপারের ফ্যাক্টরি। এই হচ্ছে সেই স্লিপার ফ্যাক্টরি, যেই ফ্যাক্টরিটা ব্রিটিশ আমলে নির্মিত। একটাবার ভেবে দেখেন, আমাদের দেশের কিন্তু এই যে সরকারের যে ছাতক সিমেন্ট ফ্যাক্টরি, সেটাও কিন্তু এখানে অবস্থিত। এবং এই পরিকল্পনাগুলো মূলত শিল্প বিপ্লব, যেটা শিল্প বিপ্লবের এই আমাদের এই বাংলাদেশ ভূখণ্ডে পরিকল্পনাগুলো মূলত ব্রিটিশরাই শুরু করে যায়। কিন্তু আমরা যদি পর্যাপ্তভাবে সেগুলার উন্নয়ন করতে পারি, তাহলে কিন্তু আমাদের উন্নয়নটা হবে। যেমন আমাদের দেশে আমরা যদি সিমেন্ট উৎপাদন করি, এই যে স্লিপার বা রেলের অন্যান্য আরও বিভিন্ন সরঞ্জাম যেগুলো আছে, যত আমরা আমাদের জন্য উৎপাদন করব, ততই কিন্তু আমাদের লাভ। আমরা যদি আমদানিটা কমাতে পারি,
আমদানি কমাতে পারলে আমাদেরই কিন্তু লাভ, এবং আমাদের চেষ্টা থাকতে হবে এটাই যে আমরা যাতে আরও রপ্তানি করতে পারি, আমরা মাল বেচবো, মাল বানাবো, মাল বানিয়ে মাল বেচবো, তাহলে না আমাদের লাভ হবে, প্রকৃত উন্নয়ন হবে। তো চলুন আমরা এই স্লিপার ফ্যাক্টরিটা এক নজর একটু দেখে নিই। এখানে এই সম্পূর্ণ যে কারখানাটি, এই কারখানার কিন্তু একটা প্ল্যান্টের লেআউট দেওয়া আছে, মানে ম্যাপ। প্রত্যেকটা প্রোডাক্টের নামটা আমি জানি, সমস্যা নাই, আমি এখানে সব প্রোডাক্টের নাম জানেন? কোন মেশিন কোনখানে আছে এটা তো জানি আমরা। আচ্ছা, এটা হলো গ্যান্ট্রি। এটা গ্যান্ট্রি হ্যাঁ গ্যান্ট্রি, এটা হচ্ছে গ্যান্ট্রি। গ্যান্ট্রিতে ওই যে মাল উঠায় আর কি, জি। উঠায় ট্রাকে লোড দিবে, সেটাকে বলে গ্যান্ট্রি। এখানে আনলোডও করে। হ্যাঁ, আর সামনে আছে এটা কাঁচা রাস্তা, আচ্ছা যে পাথর ভাঙে, এই যে বুলাগঞ্জ থেকে যে পাথরটা এখানে ভাঙে। আচ্ছা, আপনার নামটা বলে দিন। আমার নাম আইনুল হাসান, আমার বাড়ি সাতক, বাগবাড়িতে থাকি। কিসে পড়েন বলেন? পড়ালেখা বর্তমানে করি না, এখানেও কাজ করি আমি। আচ্ছা, বর্তমানে সারিচ্ছি, পড়ছি 8 পর্যন্ত, এটা সারিচ্ছি। কারণ আমরা কাজও আছি এখানে। কয়েকদিন আগে টেন্ডার হয়েছে, অনেক সিলভার আছে, আরো 5,500 টেন্ডার আছে, এটা কয়েকদিন বাদে চলবো, ওই সম্ভবত 1 তারিখ থাকি। আচ্ছা, এখন স্লিপার গুলা কিভাবে নিয়ে যায়? এখন তো রেল চলাচল তো বন্ধ, বন্যার কারণে যে বন্ধ হয়েছে, বর্তমানে বন্ধ আছে। এখন তো তাকে নেওয়া হয় একটু আর কি, কষ্টটা এটা বেশি হয়, কষ্টটা বেশি, খরচও বেশি। খরচও বেশি। কষ্টটা আমরা লাই হয় যেন সিলভার গুলো আমরা ঠিক মতো দিতে, আর এটা তো রিক্স। আর ট্রেনে তো রিক্স ছিল না, বগিয়া ছিল, বগি একটা বেকআপ আছিল, এখন তো বগি বগি কিচ্ছু নাই, একটু রিক্স আর কি। আর কষ্টটা বেশি, আর খরচটা যে চালার আর কি কন্ট্যাক্ট দাতার খরচটা একটু বেশি। সঠিক। আচ্ছা, আর এখানে এই যে ওই মেশিনটা দেখলাম না, হ্যাঁ এটা বয়লার, এটা বয়লার, এটা হিট দে। প্রথম থেকে তো বুলাগঞ্জ থেকে পাথরটা আয় বাংকারে, বাংকার থেকে এখানে আসে, এখানে এসে যে এটা আছে না কাঁসার মেইলে ভাঙ্গে, মেইলে ভাঙ্গার পরে এটা 3 সাইজ হয়, কয়েকটা প্রোডাক্ট হয় 3-4 হয়, কয়েকটা প্রোডাক্ট ভালো হয়। তো মোটামুটি এখান থেকে নিয়ে মিক্সচারে যায়। তো আপনারা যদি চাই না মিক্সচার হয়ে যাবে, এখান থেকে নিয়ে মূলত মিক্সচারে যায়, এখানে ভাঙ্গে। মিক্সচারের পরে সামনে আসেন, মিক্সচার দেখাই আপনারা আগে। তো মূলত কাজ ধরবো দিন ধরে, 1-1.5 মাস ধরে বন্ধ, তো আসা একটু কম পড়ে। হইলো মিক্সচারও তো সাইজ আছে, সাইজ করা সব মাল একখানে হয়, সাইজ হইয়া ওর মিক্সচারও দে, মিক্সচারও দেওয়ার পরে বাইবেটারও দে, এখানে মিক্সচারে দেওয়া হয় সব মাল দেওয়ার পরে ও বাইবেটারও আয়, বাইবেটার প্যাকেজিং প্লেন আছে, প্যাকেট করে এখানে ধরে একটা ট্রলির মাঝে দে, ওখানে মিক্সচারও দে। বাইবেটার দেওয়ার বাদে কয়েকটা ওয়ার আছে, আমি আপনারা দেখাই, এখানে 2-3টা প্রজেক্ট আছে। একটা হইলো ওয়ার দোকানি হয়, ওয়ার ভিতরে যে একটা ইয়েটা দেখেন না রোটের মতো, এই ওয়ারটা দোকানি হয়। আর ওয়ার ওটা দেখা ওখান দেখা হয়ে গেলা পাশে দেখা এখানে মালি মিক্সচারটাই না হইটা ইয়ে করে। তো এইটা মিক্সচার নিয়ে হুকায় হইলো ব্রয়লারে, ফুল যাবতীয় ব্রয়লার থেকে আসেন। এখানে হিট দেওয়া হয়, গরমের হিট দিয়ে হুকানি হয়, শক্ত শক্ত। আর বাদে সিলভার গুলো এখানে এখানে আইলে এই যে আর একটা গেঞ্জি আছে, ছোট গেঞ্জি, এই গেঞ্জি থেকে মালগুলা বা হইরা আমরা জিসুম আমরা রিও থেকে বাইরে আনেন, ব্রয়লার থাকি সব প্রোডাক্ট শেষ হইলেও বাইরে আয়, এখান থেকে ছুটাইয়া আমরা টলি আছে, ছোট টলি টলি আমরা হো গেঞ্জির ঠান্ডাত নেই, টলিটা এখন তো বর্তমানে না, এখনো আছে। ওই যে এখানে খাস চলের এখানে টলি, ও টলির মাঝে দেওয়া হয় মাল, টলি থেকে এখানে গেঞ্জি দিয়ে একটা ফিল করা হয়, বড় ফিল, বেশি হাই করা যায় না। যেমন এটা রিক্স আছে, যেমন কিন্তু আমরাও কয়েকজন শ্রমিকর ফাও গেছে, ফাও গেছে তেমন কয়েকজন শ্রমিকর গেছে, যেমন একটা ফিল ব্যাক হইলেও ফড়ি যায়। তো একটা রিক্স আছে, যে গেন্টি চালায় অনেক রিক্সও থাকে, আর যারা টলি আছে তারা রিক্সে। আর সব জায়গায় রিক্স, এই কোম্পানিটার যেখানে কাজ করেন সেখানে রিক্স, কোনো বাদ নাই। যদি ইয়েও পরে তাও স্যালারি তেমন অনুযায়ী হয় না, পরিশ্রম অনুযায়ী স্যালারি হয় না, আমরা কমও দেওয়া হয়। আমরা তো তোমার প্রোডাক্টের উপরে নির্ভর। আমরা আপনার সরকারি চাকরি না? না, সরকারি না। কেন? তো সরকারি সরকারি চলে বর্তমানে, সরকারি স্টাফ আছে, সরকারি স্টাফ যারা মেইন এরা তো ধরেন লাইনের ইনচার্জ হিসেবে আছে, যেমন সব কাজ কাম জানে। আর যারা বাইরের যারা আছে ধরেন বেসরকারি হিসাবে, রুজ হিসাবে, তারা আর কি টুকটাক কাজ কাম করে। আর যারা মেইন সরকারি তারা মেশিনগুলা চালায়,
তারা ওই একটা জিনিস নষ্ট হইলে ওটা ঠিক করে, একটা জিনিস কেউ পারেন না এখানে দেখাইয়া দেয় নতুন লুক আইলে। আর আমরা তো আশা করি সম্ভবত আমরা সব কিছুও পারি। তো এইখান দিয়ে এই যে ট্রলিটা নিয়ে যায়, ট্রলি আমরা সামনে গিয়ে দেখবো। আর এটা হইলে একটা ট্রেনের মতো, ট্রেনের মতো, এটা হ্যাঁ পাল্টায়, জায়গা পাল্টায়। হ্যাঁ, এই জিনিসটা আমি কিন্তু দেখেছিলাম সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপে আছে, পার্বতীপুরেও আছে, পার্বতীপুর কেলোকাতেও আছে। খুবই হেভি। এই জিনিসটা ওইদিকে মানে ওইদিকে যাবে, আবার ওই দিক থেকে এদিকে যাবে, মানে এখান থেকে এইটার সাথেও একটা কিন্তু ট্রলি লাগানো আছে। ওই ট্রলি ইঞ্জিন বুরবুর করে যাবে। যদি পাশের লাইন থেকে কোনো কিছু নিতে হয়, মানে এই যে এই লাইন, এখন মনে করেন যে এই লাইন থেকে যাবে, এটা যদি এই পাশের লাইন থেকে এখানে ট্রলি উঠতে হয়, তখন লাইনে আসবে, তখন হ্যাঁ এইটাকে টেনে এই যে সামনের দিকে নিয়ে যাবে, এখানে এই লাইনের সাথে যুক্ত হয়ে যাবে। আর এইটা হইলো যেমন পুডাউন, গ্রিস রাখা হয়, ওই যে গ্রিস, এখানে গ্রিস রাখা হয়। তার বাদে তোমার আয়ত্তর বাইত্তর যা আছে তাই এখানে রাখা হয়, তার সুর যাবতীয় যা লাগে আর কি তাই এখানে থই। আমরা সকাল হইলে এখানে যার যেটা লাগে আয়ত্তর এটা নিয়ে এখানে খাতে দেয়। এই যে এইদিকে আর একটা ট্রলি আছে, এই যে এই ট্রলি, আবার এই ট্রলি চাইলে এখান থেকে এই যে এদিকে সরিয়ে নিয়ে এসে এই লাইনের সাথে যুক্ত করা যাবে। এটা ওভার প্রোডাকশন হইলে আর কি এখানে নিয়ে। এই যে সামনে দেখা যাচ্ছে অনেক স্লিপার রাখা আছে, এই স্লিপার গুলা প্রস্তুত হয়ে গেছে। এগুলো একদম রেল ট্র্যাকে লাগানোর জন্য প্রস্তুত। এগুলো একদম পুরোপুরি রেডি না? রেডি। ও, এটা শুধু মিটার গেজের? এখানে কি মিটার গেজ হয় নাকি ওই যে ডুয়েল গেজও হয়, যেটা ওই যে ব্রড গেজ থাকে, মিটার গেজ থাকে? মিটার গেজ, সবই মিটার গেজ হয়। তাহলে বড় স্লিপার গুলা এখানে তৈরি হয় না? না বড় না, এটা একটা সাইজ আছে। দ্য হাউস অফ স্লিপার, মানে রেলের গোড়া। আমরা যার উপর দিয়ে রেলে ভ্রমণ করি সেই স্লিপারই তৈরি হয় এখানে। আমার তো খুব ভালো লাগছে এই কারখানা ঘুরতে। আপনাদের কারখানা দেখতে কেমন লাগছে জানাবেন। এই যে চলে আসলাম ট্রলিতে, এই হচ্ছে সেই ট্রলি, যেই ট্রলিতে করে স্লিপারগুলো এখানে আসে। এই স্লিপারগুলো ফাইনালি এখানে ট্রলিতে করে এসে এখানে যে রাখা হয়। আর এই যে পরে এই যে গ্যান্ট্রি দিয়ে এই যে উঠাচ্ছে, মাল উঠাচ্ছে। হ্যাঁ, আগে তো ট্রেনে যাইতো, এখানে তো এখানেই ট্রেন আসতো না? ও, তাহলে ও যেহেতু উল্টা করলো, আমি তাহলে আবার সিধা করে দিই না? হ্যাঁ, আমি কি তাহলে এটা ওইদিকে দিয়ে দেবো? ওইদিকে আগে টান দে, টান দেবো কোন দিকে? এদিকে এদিকে? এদিকে না টান দিলে আপনি আর দিনে পারবেন না। এখন উল্টান, এখন উল্টান, এখন উল্টাইতে পারবি। এবার আমি তাহলে সোজা করে দিই, যেহেতু একজন উল্টা করে দিয়েছে। হবে না, হবে না, হবে না। সারান তো লক করে দিছেন তাই। ওর সামনে দিকে ওর। রেডি? হ্যাঁ, হয়ে গেল। আরে বাপরে, আমাদের অপূর্ব ভাই একেবারে এক্সপার্ট। উনি কাজ করছে। এই এলাকায় আসলে পর্যটক তেমন একটা মনে হয় আসে না। আর এই এলাকার মানুষজন যাদের সাথে এই যে একের পর এক পরিচয় হচ্ছে, সবাই কিন্তু খুব অতিথি পরায়ণ। সবাই আমাদের সাথে মানে কথাবার্তা বলে একেবারে আমরা মিলেমিশে একাকার, একসাথেই সবাই ঘুরছি, ভালোই লাগছে। তো এখন আমরা লাল পাহাড় দেখতে যাব, সেটা নদীর ওই পারে। এখানে একটা ছবিও হইছে। কোথায়? এখানে সিনেমা দিলে মন। এই হচ্ছে ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের যে গুদাম ঘর বা গুদাম ঘাট, এই হচ্ছে সেই গুদাম ঘাট। ফুল প্রোডাকশন আরো বেশি, 500 টাকার মতো হবে। এখানেও একটা বাংলো আছে, তবে বাংলোটা কিসের তা জানি না। আচ্ছা, এটার নাম হচ্ছে ম্যাকনিল অ্যান্ড কিলবার্ন লিমিটেড, ছাতক, সুনামগঞ্জ। এই যে সিলেট থেকে আসা লাইন, এই যে এখানে এসে শেষ। এদিকেও তো লাইনের কোনো অস্তিত্বই নাই, ভেঙে চুরে গেছে। এই যে একটা লাইনের অংশ আছে মরিচা ধরা। এবার ওইদিকে যাব, মানে নৌকা ঘাটে যাওয়ার শর্টকাট রাস্তা। এই একের পর এক বিভিন্ন এই বালখেটের উপর দিয়ে পার হয়ে তারপর যেতে হবে। বোর্ডিং এ ভাড়া কেমন? সম্ভবত আমরা যাওয়া হয় নাই। এই যে ওখানে একটা টিলা দেখা যাচ্ছে, টিলা মানে একটা মঠ, মঠের মতো। হ্যাঁ, মঠের মতো উঁচু। এটা নাকি ভাঙা যায় না? ছাতক বাজার। হ্যাঁ, এটা হচ্ছে ছাতক বাজার। ছাতা বাজার আসলে আগে ছাতা বাজার ছিল, এখন ছাতক বাজার হয়েছে। ছাতক বাজার।
আচ্ছা আগে মানুষ ছাতা নিয়ে বইতো যে এখানে দাঁড়াতে কিছু নেই আর কি, হ্যাঁ মানে এখানে খরচ করবার সময় ছাতা নিয়ে বইতো। আচ্ছা এখন দেখি হিসিম ছিল ছাতা বাজার, এখন হয়েছে ছাতক বাজার। আচ্ছা এবার নদী পার হব, এই জন্যে নৌকায় ওঠার জন্য আসছি। নৌকা তো মনে হয় ভরে গেছে, নৌকা এটা জায়গা হলো না, পরেরটাই যেতে হবে। নৌকা ওগুলি চলে গেল। এই যে নৌকায় আছে জনাব নাহিদ, তারপর এখানে শামীম, উসমান, তারপর এখানে ওসমান, আইনুল, আইনুল আইনুল না বললে আমি উসমান। আমাদের এই যে মাঝি, মাঝি এই যে মাঝি, ডিজিটাল মাঝি, ডিজিটাল জিও জিও জিও। হয় হয় তুরা হিকিলিছে। এটা হচ্ছে ছাতক সিমেন্ট ফ্যাক্টরি, মাল লোড হওয়ার জন্য। নৌকা পার হয়ে আসলাম, পার হয়ে আসার পর এই পাশে বেল্ট আছে না, এই যে মানে সিমেন্টের, এটা সিমেন্টের, তো সিমেন্টের এই যে বেল্ট, এই যে এখান দিয়ে দেখা যাচ্ছে এই যে সিমেন্টের যত সব বেল্ট। আচ্ছা এই সিমেন্টের বেল্ট কি নদীর ওই পারে যায় নাকি এই পারেই থাকে? এইখান পর্যন্ত ওইখানে মানে লোড আনলোড হয়। এটাই ছাতক সিমেন্ট কোম্পানির যে কারখানা, সে কারখানা, তাই না? এটা হচ্ছে একটা বেল্ট, এটা ব্রিটিশে বানাইছে, এগুলো চায়নায় বানাইছে। আর ওইটা চায়না বানাইছে নতুন। আর এটা ব্রিটিশে, এটা ব্রিটিশের, এটা ব্রিটিশের বানানো, আর এটা হচ্ছে ডান পাশেরটা চায়নার বানানো। এই যে এই পাশে এসে এই ছাতক সিমেন্ট ফ্যাক্টরির একটা ট্রলি আছে, ট্রলি এটাও একরকম ট্রেনই বলা যায়, মালগাড়ির মতো বা ট্রলি, ছোট তো, তবে এটা হচ্ছে ন্যারো গেজের। আপনারা যদি লাইনটা দেখেন তাহলে বুঝবেন। এই আমার এক হাতের চেয়ে হয়তো একটু বেশি হবে, ন্যারো গেজের ট্রলি। এই হচ্ছে সেই ন্যারো গেজের লাইন। তার আছে, তার দিয়ে করে চাইনা আনো। যে পাশেও আর একটা লাইন আছে, এই যে চায়নার বানানো বেল্ট, সিমেন্টের বেল্ট আর কি, এটা নতুন। আচ্ছা ছাতকে কি এখন কাজ হচ্ছে না কাজ বন্ধ আছে? বর্তমানে বন্ধ, বর্তমানে বন্ধ এখন। এই যে এখানেও দেখা যাচ্ছে স্লিপার আছে, কিন্তু লাইন পরিপূর্ণ না। এটা কিন্তু ন্যারো গেজ, এই যে ন্যারো গেজের লাইন, এই যে এইটুকু লাইন নাই, তারপর আবার এখানে আছে। ট্রলি যদি হালকা পাতলা ট্রলি হয়তো বলতাম আমি ট্রলিতে উঠি, আর অপূর্ব ভাইকে বলতাম ভাই আপনি ঠেলা দেন। ন্যারো গেজের ট্রলিতে উঠে একটু ন্যারো গেজের লাইনে চলতাম। বাংলাদেশে আসলে ন্যারো গেজের লাইনই তো দেখা যায় না, এখানে যে লাইন দেখা যাচ্ছে সেটাই তো বেশি। ও ওই পাশ দিয়ে আরেকটা লাইন আছে, এই যে এই পাশে কিন্তু আরো একটা লাইন আছে, এটাও ন্যারো গেজ। আসলে ব্যবহার করা হয় না জন্য এই যে লাইন এখানে এই যে যেমন দেখা যাচ্ছে উঁচু নিচু, এই ডান পাশ উঁচু, বাম পাশ নিচু হয়ে গেছে প্রাকৃতিক দুর্যোগ বা নানান কারণে। আর এগুলো তো সেভাবে মেরামত করা হয় না, যেহেতু ব্যবহার হয় না, এই জন্যই এই অবস্থা। তো সেই ছুঁয়ে দিলে মন এই জায়গায় শুটিং হয়েছিল, এখন আমরা সেই জায়গা দিয়ে যাচ্ছি। আপনি শুটিং দেখছিলেন? জি জি জি, জিও জিও বলে, জিও জিও জি দেখছি। লোকাল ভাষাতে মারাও লাগবো, লোকাল ভাষাতে মাতিবেন। এই হচ্ছে পাওয়ার হাউস, মানে সিমেন্ট ফ্যাক্টরির যে পাওয়ার, সে পাওয়ার এখানে প্রডিউস হয়। এখানে শক্তি উৎপাদন করে বিদ্যুৎ উৎপাদন করে ব্যবহার করা হয়। আর এটি তো ফ্যাক্টরি না? না এখানে এইটাই যে গ্যাসের ফ্যাক্টরি। বেশ মজা নিচ্ছে, কারণ ন্যারো গেজ কিছুক্ষণ পরপরই ন্যারো থেকে একেবারে নাই হয়ে যাচ্ছে। কতক্ষণ লাইন ছিলই না, লাইন অদৃশ্য, মানে মাঝখানে কিছু তো লাইন ছিল না, তারপর আবার লাইন আসছে, অপূর্ব হয়ে দেখাচ্ছে। ওই যে আপনার ন্যারো গেজ চলে আসছে। তো যাই লাইনের উপর দিয়ে হাঁটি। ও উপরেরটাই হচ্ছে সেই মেডিকেল, মানে এখানে যে সিনেমার নায়ক সে অজ্ঞান হয়ে পড়েছিল। আচ্ছা এটা হচ্ছে ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের হাসপাতাল, এই হচ্ছে সেই হাসপাতাল।
এই যে এটা হচ্ছে শেষ প্রান্তে চলে আসছি, এটা হচ্ছে ন্যারো গেজের স্টেশন যা মনে হচ্ছে আর কি। এইবার আমরা পাহাড়ে উঠতেছি, এই জন্য দুইজন নেমে গেল। আমার বন্ধু পারমাণিক বুদ্ধির কেন্দ্র। হ্যাঁ, এনে কি আছে? এখানে মনে হয় স্টক রাখে। চলে আসলাম লাল পাথর নাকি লাল পাহাড়, চলে আসলাম লাল পাহাড়। লাল পাহাড় আসলে যদি আলো থাকতো ভালো মতো এবং একটু বৃষ্টি হতো, আসলে এটা লাল লালই দেখা যেত। মানে এখানকার মাটি হচ্ছে লাল। আমার কাছে কিন্তু এই জায়গাটা দেখে অনেকটা বিরিশিরির পাহাড়গুলো যেরকম ওই জায়গাটার মতো লাগছে কিছুটা। আজকের মতো আপাতত বিদায় নিচ্ছি এই লাল পাহাড় থেকে। এই যে আমার সাথে আমার সফর সঙ্গীরা ছিল, এই এলাকার স্থানীয় ব্যক্তি, আর এই যে লিটন ভাই, উনি তো ছিলই। আমরা এখন বিদায় ছবি তুলছি, বিদায় ছবি তুলেই এখান থেকে বিদায় নিব। ইন্ডিয়া তো আরো দূর, 15 কিলো। চলে আসলাম সিলেট শহরে। সিলেট শহরে এসে আমরা ফেরার সময় আর ওই ইয়েতে যাইনি, কি বলে আম্বরখানা বা ওইদিকে যাইনি। যেহেতু আমরা কিন ব্রিজের কাছে যাব, কিন ব্রিজের কাছে গিয়ে একটা ছবি উঠবো, এটা ইচ্ছা হচ্ছে। এই ছবি ওঠার জন্য যাচ্ছি কিন ব্রিজ, তাই আমরা নেমে গিয়েছি সুবিদ বাজার। সেই সুবিদ বাজার থেকে এবার রিক্সায় করে যাচ্ছি কিন ব্রিজ। চলে আসলাম এই কিন ব্রিজের নিচে। আর এই কিন ব্রিজ তো ঐতিহ্যবাহী ব্রিজ, আমি আপনাদের অনেক আগে ভিডিওতে দেখিয়েছি। কিন ব্রিজও দেখিয়েছি এবং এখানে যে ঘড়ি আছে আমজাদ আলীর ঘড়ি, এটাও দেখিয়েছি, দুইটাই বিখ্যাত। এখানে এই যে আমার পিছনে যে আমজাদ আলীর ঘড়ি আছে, আমজাদ আলীর ঘড়ি কিন্তু নবাব আমজাদ আলীর নাম অনুসারে সে 1874 সালে, চিন্তা করে দেখছো, অনেক আগে। আর কিন ব্রিজ কিন্তু তারও অনেক পরে। কিন ব্রিজ হচ্ছে 1936 সালে। আর কিন ব্রিজ হয় এই এটা তো ছিল তখন কি বলে আসামের আওতাভুক্ত। আসামের যে গভর্নর ছিল, আসামের গভর্নর, তার নাম মাইকেল কিন, তার নাম অনুসারে এটার নামকরণ করা হয় কিন ব্রিজ। এটা কিন্তু আবার কেউ কেউ কিং বলতে পারে, বললে বুঝবেন যে ভুলে বলেছে। আমি আপনাদের এই ব্রিজটা দিনের বেলাও দেখিয়েছি, এবারও যদি দিনের বেলা এখান দিয়ে যাওয়া হয় বা সময় হয় আপনাদেরকে ব্রিজ দেখাবো।